সমুদ্র নিম্নচাপের ফলে ওঠা জাওয়াদের তুফানের প্রভাবে করিমগঞ্জের ধান খেতে কৃষকদের ক্ষতি। গত শনিবার থেকে ক্রমাগত বৃষ্টির কারণে শাইল ধান চাষকারী কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্রমাগত বৃষ্টির কারণে খেতে ধান নষ্ট হওয়ায় করিমগঞ্জে কৃষক সম্প্রদায় আতঙ্কিত। 4 ডিসেম্বর কেন্দ্রীয় আবহাওয়া থেকে করিমগঞ্জে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল, কিন্তু এমন এক সময়ে যখন পাকা ধান কাটার সময় এসেছে, তখন ক্রমাগত বৃষ্টির কারণে করিমগঞ্জে কৃষক সম্প্রদায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব বুড়ি গলগে খেত আমার এইবোৰক 10-12 বিঘা খেত সব বুড়ি গলগে, দাব পৰা নাই, নিব পৰা নাই, ঘৰলে সব ধান জ্বালা হৈ গলগে। চৰকাৰৰ পৰা যদি সাহায্য মিলে তো ভালে আছিলে, নাতে আমি দুখীয়া মানুহ কি কৰি খাম। বাগান জেগা ইয়াত আছে। কৃষি বিভাগৰ ফালৰ পৰা আপোনালোকৰ খা খবৰ লৈছে নেকি? নাই, লোৱা নাই, কেউ লোৱা নাই। আমাৰ এইফালে আপোনাৰ কিমান মাটি আছে? 10-12 বিঘা আছে, সব বুড়ি আছে পানী তলত। सब पानी तले। हमारा 14 बीघा खेत, मेरा 14 बीघा खेत है, सब डूब गया है। 14 बीघा खेत में एक मुठ धान नहीं उठाना पाएगा। घर में अनाज सब जल्ला हो गया, खेत में सब पानी डूब के मेरे धान सब सर भीज के एकदम शेष हो गया, जल्ला हो गया। और सब धान सर जाएगा, हम क्या बच्चा के लेके घर में खाना खिलाएंगे और नीचे खाएंगे, बच्चा को पालेंगे। हमें तो मेरे उपाय कुछ भी नहीं है। मेरे सरकार दिए यदि कुछ उपाय होने से हम लोग चलते सकेंगे, नहीं तो हम लोग का कुछ भी उपाय नहीं है। मेरे जब खाने का समय हो गया तो सब सर धान में पानी में सर गया है। हम लोग क्या करेंगे, क्या खाएंगे, आप लोग के हाथ में है। করিমগঞ্জ পৌরসভার কেলেঙ্কারির ঘটনা কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির নেতাদের মধ্যে কাদা ছেটানো কাজও শুরু হয়েছে। কংগ্রেস সাংবাদিক বৈঠক করে অভিযোগ এনেছে বিজেপির বিরুদ্ধে বিজেপি বোর্ডে মেলার টাকা 9-6 অভিযোগ এনেছে। তার পরিপ্রেক্ষিতে বুধবার বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন বিজেপির পুরো সদস্যরা। এই নিয়ে প্রাক্তন পৌরসভার উপসভাপতি যিশু কৃষ্ণ রায় টাকার দেওয়ার প্রমাণপত্র দেখিয়ে বলেন, কংগ্রেসের সময়ে মেলার টাকা পুরসভায় জমা করেছে মাত্র 3 লক্ষ টাকা, আর বিজেপির সময় 9 লক্ষ টাকা। কেলেঙ্কারি কারা করেছে তদন্ত হলে প্রকাশ পাবে। একটি বিশেষ সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের আশীর্বাদ বলবো না, দোয়া নিয়ে উনি বিধায়ক হয়েছেন। তো এতে উনি জানেন যে করিমগঞ্জ শহরের মানুষ উনাকে পছন্দ করেন না, পছন্দ করার মতো উল্লেখযোগ্য কিছু উনি করেননি। তাই আজকের দিনে পৌরসভা নির্বাচনের আগে উনি এবং উনার কংগ্রেস দলের বয়োজ্যেষ্ঠ সভাপতি সহ সকলেই এই ধরনের কথাবার্তা বলছেন। আশ্চর্য লাগে, কংগ্রেসের আমলে দুর্নীতি প্রাক্তন উপপৌরপতি বলেছেন যে কংগ্রেসের সময় 3 লক্ষ টাকা জমা হতো, আজকের দিনে মেলার পরে 10 লক্ষ টাকা জমা হচ্ছে। এটা থেকে করিমগঞ্জ শহরের মানুষ বুঝতে পারবেন কার সময়ে এই সমস্ত কেলেঙ্কারি হয়েছে। আরো একটা জিনিস বলবো যে কংগ্রেস কিভাবে দুর্নীতিবাজ, তা এটা প্রমাণ হয় যে কংগ্রেসের 2008 সালে যখন পৌরসভা ছিল, তখনের পৌরসভায় যে আবাসিক প্রকল্প ছিল তৎকালীন পৌরপতি দেবশ্রী ভট্টাচার্যের সময়ে, সেই আবাসিক প্রকল্পে যাদের ঘর পাওয়ার কথা ছিল তারা ঘর পাননি, কেউ কেউ পেয়েছে, হয়তো সকলেই পাননি। আমি বলতে পারবো যে তৎকালীন সময়ে বা পরবর্তী সময়ে শহরের এমন কিছু বিশিষ্ট ব্যক্তিরা আছেন যাদের ঘর পাওয়ার কথা ছিল না, কিন্তু ওনারা ঘর পেয়েছেন। আজকের দিনে আমরা এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন ওনাকে বলেছি যারা ঘর পাওয়ার কথা তাদেরকে অতি সত্বর এই মাসের ভিতরে, ডিসেম্বর মাসের ভিতরে ঘর পাইয়ে দিতে হবে। অন্যথায় বিভাগীয় মন্ত্রীকে আমরা এই বিষয়ে জানাবো, ম্যাজিস্ট্রেট এনকোয়ারির জন্য আমরা জানাবো, যাতে অতি সত্বর সেই সমস্ত ব্যক্তিরা পান। কংগ্রেসের নেতা, উপনেতা, পার্টি নেতারা যারা প্রিয়জনেরা আছেন তাদেরকে যদি ঘর দেওয়া হয় থাকে সেই ঘর পরিষ্কার করার জন্য, খালি করার জন্য। এটা সরকারি কাজ, ডিলিমিটেশনের কাজটা সরকারি কাজ, বুটালি বানানো সরকারি কাজ, এটা রাজনৈতিক দল করে না। হ্যাঁ, আমি করিয়েছি। আমি আসামের এটা এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আমি তখনকার আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী ছিলেন পীযূষ হাজরিকা, তাকে দিয়ে আমি লিখিয়ে এনে জানিয়েছি যে করিমগঞ্জে ডিলিমিটেশন যাতে হয়। আমি তো অস্বীকার করবো না, আমি স্বীকার করছি। এটা এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেসিরা রে করে উঠলো যে মিশন দাসের কথায় ডিলিমিটেশন হয়ে যাচ্ছে। আমি আসামের আরবান ডেভেলপ মন্ত্রীকে আমি চিঠি লিখেছি যে করিমগঞ্জ ডিলিমিটেশন হওয়া দরকার। 150 বুটে 1 কমিশনার আর 3500 বুটে 1 কমিশনার। কংগ্রেসিরা যে তাদের সরকারের সময় যে করে না, এটা তারা পাপ কাজ করেছে।
আর যারা এই ডিলিমিটেশনের বিরুদ্ধে বলবে এরা পাপি বলতে হবে। এটা অন্যায়কে তারা প্রশ্রয় দিয়ে গেছে। কংগ্রেসিদের মাথা নষ্ট হয়ে গেছে এই জন্য যে পার্থসারথীর আর 400 ভোটে কমিশনার হওয়া সম্ভব না। কারণ 20 নম্বরে 400 450 ভোটে কমিশনার হওয়ার দিন চলে গেছে। এখন 18, 19, 20 3 ওয়ার্ড মিলে 1 ওয়ার্ড হয়েছে। এখন দাম থেকে গামছা বিক্রি করা, মাটির হাড়ি বিক্রি করা ভোটার নাম করিমগঞ্জ শহরে মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে তুলে ভোটার দিতে সম্ভব। এই জন্য তারা এই ডিলিমিটেশন বিরুদ্ধে কথা বলছে। সমগ্র আসামে হয়েছে, প্রায় সবটি মিউনিসিপ্যালিটিতে ডিলিমিটেশন হয়েছে, ওয়ার্ড হয়েছে বা সীমাই দিক সেদিক হয়েছে। আমাদের এখানে ওয়ার্ড বাড়েনি, আমরা 27টা গেছি। করিমগঞ্জের যে জনসংখ্যা আছে 27টা ওয়ার্ড যথেষ্ট, এখানে ওয়ার্ড বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এর চেয়ে বেশি জনসংখ্যায় শিলচর আমাদের চেয়ে কত গুণে বেশি, তাদের এখানে 28টা ওয়ার্ড আছে। তো যাই হোক, এটা বড় কথা। এখন নতুন হাওয়া তুলছে যে ভোটার লিস্টে একটু গরমিল আছে। আচ্ছা, আমরা নিজেরাও শুনেছি, আমি দেখি নেই যে ভোটার লিস্ট ডাক ভোটার যেটা বেরিয়েছে, এটাতে 1 ওয়ার্ডের ভোটারের নাম অন্য ওয়ার্ডে উঠে। আমি ডিসিকে স্বয়ং বলেছি যে এইরকম, এটা তাদের ভুলের জন্য এটা হয়েছে। কংগ্রেসিরা ভূত দেখছে বিজেপির ইশারায় এইরকম ভুল ভোটার লিস্ট বেরিয়েছে। বিজেপি কি করবে? বিজেপি কি ভোটার লিস্ট বানায় নাকি? এটা তো সরকারি কাজ। ভোটার লিস্ট কোনো দিন তো সরকার দলীয়ভাবে করা হয় না। কংগ্রেস থাকলেও আমরা বলতাম নাকি কংগ্রেসের বিষয় রয়েছে। এরা যারা, আমি কি বলবো এদেরকে, এদের মস্তিষ্ক ঠিক নেই, এই জন্য এই ধরনের ফালতু কথা বলছে, অযৌক্তিক কথা বলছে। বিজেপির ইশারায় আমরা স্বয়ং তো আমরা এর বিরুদ্ধেই বলছি। আমি ডিসিকে বলেছি, মিডিয়া আমরা বলেছি, আমরা নিজেরা দেখি নাই কিন্তু শুনেছি এরকম ভুল ত্রুটি হয়েছে। এটা যাতে সফল হয়, এই পরিবর্তন করা হয়েছে। বেসিক ভোটার লিস্ট 2020 করা হয়েছে। এরকম নির্বাচন আশ্রমে দিয়েছি। আপনার আমাদের প্রাক্তন মিশন দাসের বাসা, পুরাতন বাসা থেকে যে শ্মশানে যাওয়ার যে রাস্তা, ওখানে মানুষ একটা শ্মশানে যেতে গেলে যে ডেড বডি নিয়ে যায়, ওখানে খুব অবস্থা রাত্রেবেলা ভয়ঙ্কর থাকে। ওখানে পুরো রাস্তা আমরা লাইট দিয়ে লাগিয়ে দিয়েছি। তো লাইটটা চুরি করলাম কোথায়? টাকাটা কোথা থেকে চুরি হবে? এটাও একটা ভিত্তিহীন কথা। আসলে সামনে আসছে নির্বাচন, তো কোনো না কোনো উপায়ে যদি আমাদেরকে হেয় পরিপূর্ণ করা যায় তো এটা আগেই করতেন। এটার জবাব তো আমি আগেই দিয়েছি একবার। আগে বারবার জবাব দেওয়ার পরে ওনারা আবার সেই জিনিসটি নিয়ে আমাদেরকে আবার হেয় প্রতিপন্ন জনগণের সামনে করার জন্য ওনারা মত ব্যক্ত করেছেন। একজন শিক্ষিত ব্যক্তি, ওনার হয়তো জানা নেই, SML একটা ব্র্যান্ডেড কোম্পানি। SML কোম্পানি থেকে আমাদের সেনাবাহিনীর মধ্যে গাড়ি সাপ্লাই দেওয়া হয়। তো SML কোম্পানি থেকে আমরা গাড়ি কিনেছিলাম। 2 বছর পর মনে হয়েছে যে গাড়িটা নষ্ট হয়ে গেছে। এটাই সবচেয়ে ভাবতে অবাক লাগে। এই দেখুন গাড়ির ইনভয়েস, গাড়ি ম্যানুফ্যাকচারিং 24/1/2019 আর 30/3/2019 আমরা গাড়িটা ক্রয় করি। 24/1/2019 ম্যানুফ্যাকচারিং আর 30/3/2019 আমরা গাড়িটা ক্রয় করি। উনি বলেছেন গাড়ি যেদিন হয়েছিল সেদিনে গাড়ি বসে গেছে। উনি কোথায় ছিলেন? উনি তখন কোথায় ছিলেন? তখন কেন প্রেস মিট করলেন না? তারপর দুবার গাড়ির সার্ভিসিং হয়েছে, এটারও প্রমাণ আমাদের কাছে আছে, ফ্রি সার্ভিসিং যেটাকে বলা হয়। তো গাড়ি কোথায় নষ্ট হলো? এখন বলছে গাড়ি কোথায়? আমরা তো বলছি গাড়ি তো ছিল। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, গাড়িটা রিপেয়ারিংয়ের জন্য ওনারা মোবিল টোবিল চেঞ্জ করে ওনারা গ্যারেজে রেখেছেন। এখন এখান থেকে গাড়ি হাওয়া হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। SML কোম্পানি একটা ব্র্যান্ডেড কোম্পানি। উনি SML কোম্পানিকে বলেছেন এটা ফালতু কোম্পানি। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল পরবর্তী লাইট, আমি আমার চেয়ারম্যানের বিরুদ্ধে লাইট নাকি 28 লক্ষ টাকায় চুরি হয়ে গেছে। ভাগ্য ভালো, এবারে প্রতিযোগিতার একটা কথা নতুন এসছে না, 60-70টা লাইট লাগানো হয়েছে। আগে ছিল যে পুরোটাই চুরি হয়ে গেছে, এখন 60-70টা লাগানো হয়েছে। কারণ আমি হিসাব দিয়েছিলাম কোন জায়গায়। ওনারা যখন দায়িত্বভার ছাড়েন তখন আমাদের শম্ভুসাগর পার্ক, আমাদের পৌরসভার আওতাধীন শম্ভুসাগর পার্কের লাইনটা মতো কাটা ছিল। তার সেখানে কোনো লাইন বিল দেওয়া হয়নি, লাইনটা একটু কাটা ছিল। আমি বসার পর প্রযুক্তির লাইট থেকে শম্ভুসাগর পার্ক এবং চিলড্রেন পার্কে শুধু 70টা লাইট লাগানো হয় এবং বিভিন্ন মঠ মন্দিরে। কারণ এটা প্রযুক্তি লাইটটা গুয়াহাটিতে টেন্ডার হয়েছিল, গুয়াহাটিতে লাগা। আশ্চর্য একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের কাছে, এই টাকাটা এসেছিল কিন্তু ওনাদের সময়। ওনাদের সময় গভর্নমেন্ট থেকে একটা চিঠি আসে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠান,
28 লক্ষ টাকা করিমগঞ্জের নামে স্যাংশন হয়েছে প্রযোজিত লাইটের হিসাবে, ওনার অ্যাকাউন্ট নাম্বারটা মতো পাঠাননি। আমি হঠাৎ গুয়াহাটির যুগে আমি জানতে পারি যে আমাদের করিমগঞ্জে টাকাটা ঘুরে যাচ্ছে। তখন আমি এখানে মুন মজুমদার ছিলেন এক্সিকিউটিভ অফিসার, ওনার সাথে আমি দেখা করে ওনাকে বলি যে এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠানোর জন্য হচ্ছে। তো উনি তৎক্ষণাৎ আমাদের অ্যাকাউন্টেন্টকে ডেকে আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট করে ওখানে পাঠানো হয়েছে, কিন্তু ওই অ্যাকাউন্ট নাম্বারটাও ভুল পাঠানো হয়েছিল। দুবার অ্যাকাউন্ট নাম্বার পাঠানো হয়েছে, ভুল পাঠানো হয়েছিল, কারণ ওনাদের টাকার দরকার ছিল না, করিমগঞ্জে উন্নয়নের দরকার ছিল না। আমি তার এই কদিন পরে আমি ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আমি গুয়াহাটি যোগাযোগ করি, আমি নিজে যাই, যাওয়ার পর দেখা যাচ্ছে টাকাটা লেফট হয়ে গেছে। যাই হোক, আমি ডিরেক্টরকে সামহাও ম্যানেজ করে আমি ড্রাফট বানিয়ে ওখান থেকে 28 লক্ষ টাকা আমার এখানে এনেছি। এই টাকাটা আমি নিজে খরচ করা কোনো মালিক ছিলাম না, এটা কোম্পানি ছিল গুয়াহাটির, বরাত পেয়েছিল গুয়াহাটি, ওনারা এসে এখানে সব কিছু ইনস্টল করবেন, আমরা শুধু জায়গা দেখিয়ে দেবো। এখানে আমি টাকা কোথা থেকে চুরি করবো? আমি জায়গা দেখিয়ে দেবো, ওনারা লাইট ইনস্টল করবেন। সেই মর্মে আমি শম্ভুসাগর পার্ক এবং চিলড্রেন পার্কের মধ্যে 70টা লাইট লাগিয়েছি বিগত 2 বছর আগে। আমি যেইকে জিজ্ঞেস করেছিলাম, কারণ দেখুন যে কোনো বিল যদি হতে হয়, পেমেন্ট করতে হয়, যেইরে কমপ্লিশন সার্টিফিকেট লাগবে। যেই কমপ্লিশন সার্টিফিকেট ছিল, কারণ চেয়ারম্যান বা আমি নিজে গিয়ে তো লাইট ইনস্টল করবো না, আমরা জায়গায় জায়গায় গিয়ে নিজে, আমি তো লেবার না, আমি যে জায়গায় গিয়ে লাইট ইনস্টল করবো। আমরা যেইকে দায়িত্ব দিই, যেই কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পর এটা অফিসিয়াল প্রসেস, তারপর পেমেন্ট করা হয়। যেই যখন আমাদের, আর ওনার আরেকটা কথা বলেছে 240টা লাইট, এটাও একটা মিথ্যে কথা। 204টা লাইট, এটা আরেকটা ছিল, মানে ছিল, রুলস ছিল, যেটা জনগণের যদি কেউ গরিব মানুষ বা কোনো হাউস হোল্ড যদি নিতে চায়, তাহলে 100 টাকা পৌরসভায় জমা দিয়ে নিতে। তখন আমরা কমিশনের বৈঠক করেছিলাম যে এরকম লাইট আছে, কি করা যায়। কেউ বলছে 100টা লাগবে, কেউ বলছে 50টা লাগবে, কেউ বলছে 200 লাগবে, বড় বড় ওয়ার্ড বলছে 200 লাগবে। আমার কাছে আছেই 204টা, আমি কোথা থেকে দেবো? তখন আমরা স্ক্যান করে করি যেন মঠ মন্দিরে এগুলো লাইট লাগিয়ে দেবো, চিলড্রেন পার্কে লাগিয়ে দেবো। সেই মর্মে আমরা কসমোনিয়া ক্লাবে 6-7টা লাইট দিয়েছি, তারপর লোকনাথ আশ্রমে দিয়েছি, সুভাষনগর শ্মশানে দিয়েছি, চরবাজার শ্মশানে দিয়েছি, জৈন। আমরা গত পৌর বোর্ডের যে হিসাব দেব আপনাদের সম্মুখে তা তুলে ধরবেন, কারণ জনসমক্ষে এটা না আসলে আমাদের সামনে পৌরসভার নির্বাচন, তাই ওরা চাচ্ছে যে ওদের দিকে যাতে ভোটগুলো নিয়ে যেতে পারে, এই জন্যই আমাদের উপরে এই আরোপ লাগিয়ে রেখেছে। গত 2 দিন আগে আমাদের প্রাক্তন কংগ্রেস উপসভাপতি যে অভিযোগ করেছেন তা সব ভিত্তিহীন। এর সঙ্গে আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়কও যে ওনার সঙ্গে যুক্ত হয়ে আমাদের উপরে যে আমাদের সরকারের প্রতি যে অভিযোগ এনেছে, এটা ভিত্তিহীন। কারণ সামনে পৌরসভা ওই ইলেকশন আসছে, এর জন্য সবসময় ওরা মিথ্যে কথা বলে থাকেন। তাই আমি আমার প্রাক্তন উপসভাপতি যীশুকৃষ্ণ রায়কে আমাদের সব কিছু তুলে ধরার জন্য ওনাকে আদেশ করছি। ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে 2 দিন পূর্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের করিমগঞ্জ জেলার পক্ষ থেকে জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি এবং উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক সহ বিদায়ী পৌর বোর্ডের প্রথমার্ধে যিনি পৌর বোর্ডের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, উনি সহ প্রাক্তন কংগ্রেসী কয়েকজন কমিশনার মিলে বিগত বোর্ডের শেষ দিকে যখন কংগ্রেসের নির্বাচিত কয়েকজন কমিশনার কংগ্রেস পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে আসেন,
নতুনভাবে পৌর বোর্ড গঠন করেন। আর ওই সময়কার বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে কিছু কিছু অভিযোগ উঠিয়ে বিগত দিনেও পৌর বোর্ডের কার্যকাল শেষ হওয়ার পর সেই সমস্ত অভিযোগ যখন তারা উত্থাপন করছিলেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দলের বিদায়ী পৌরসভা নেত্রী এবং উপপৌরপতি মিলে এই অভিযোগগুলো খণ্ডন করে একের অধিক সাংবাদিক বৈঠকের মাধ্যমে বাস্তবিকতা তুলে ধরেছিলেন, সেই বিষয়গুলোকে পুনরুত্থাপন করে পৌর নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচন আসন্ন দেখে জনসমক্ষে ভারতীয় জনতা পার্টিকে ম্লান করার, ভারতীয় জনতা পার্টির ছবিকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এক সাংবাদিক বৈঠক আহ্বান করেছিলেন। আর ওই সাংবাদিক বৈঠকে বিশেষত উত্তর করিমগঞ্জের বিধায়ক এবং বিদায়ী পৌর বোর্ডের প্রথম কার্যকালে প্রাক্তন উপপৌরপতি কিছু কিছু অভিযোগ উত্থাপন করে জনসমক্ষে নিজেদের ছবিকে উন্নত করার চেষ্টা আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন দ্বিতীয় কার্যকালের এই পৌর বোর্ডের ছবিকে ম্লান করার যে চেষ্টা করেছিলেন, সেই বিষয়ে আজকের এই সাংবাদিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দলের বিদায়ী পৌরসভা নেত্রী এবং উপপৌরপতি তাদের বক্তব্য রাখবেন। এখানে উপস্থিত আছেন দলের শ্রদ্ধেয় নেতা, আসাম সরকারের নবনিযুক্ত পরিবহন নিগমের মাননীয় অধ্যক্ষ, প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় শ্রী মিশন রঞ্জন দাস মহোদয়, করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় অধ্যক্ষ শ্রী। কিছুদিন আগে আমাদের কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের প্রাক্তন উপপৌরপতি পার্থসারথী দাস এবং করিমগঞ্জের বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকাইস্ত আমাদের বিজেপি পরিচালিত পৌর বোর্ড সম্বন্ধে যে বক্তব্য জনসাধারণের সম্মুখে তুলে ধরেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এইগুলো সবগুলোকে নিন্দা জানাই। ওনারা আমাদের জেলাধিপতির কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছেন যে আমরা নাকি করিমগঞ্জ মিউনিসিপ্যাল ফান্ডকে মিসঅ্যাপ্লিকেশন করে আমার নিজের কাজে ইউজ করেছি। আমি সেই কথাও নিন্দা জানাই। ওনারা বলেছেন যে স্বচ্ছ ভারত মিশনে 6 কোটি টাকা করিমগঞ্জে পৌরসভাতে এসেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আজকের দিনে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলে একটা আইন আছে। আপনার জনসাধারণ যদি এই আইনের আওতায় গিয়ে করিমগঞ্জে যে আধিকারিক আছেন এখন আপনি আইটিআই জানতে পারবেন করিমগঞ্জ পৌরসভায় কত টাকা এসছে। আমরা দায়িত্ববান নেওয়ার পর প্রথম 84 লক্ষ টাকা স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে আমরা পাই। সেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্কিম স্টার্ট করার জন্য, এটা সেন্ট্রালের টাকা ছিল। সেই মর্মে এটা আমাদের পৌর বোর্ড চেয়ারম্যান বা আমরা খরচ করার কোনো অধিকার এটার মধ্যে ছিল না। এটা চেয়ারম্যান ছিলেন ডেপুটি কমিশনার নিজে। সেই মর্মে আমরা ডেপুটি কমিশনারকে সেটা চিঠি দিয়ে জানাই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের কিছু জিনিস ক্রয় করতে হবে, তো আপনার অনুমতি দরকার, আপনি মিটিং করে আমাদেরকে অনুমতি অ্যাপ্রুভেল দিন। সেই মর্মে জেলাধিপতি ওনার কনফারেন্স হলে মিটিং করিয়েছেন। সেই মিটিংয়ের ফ্রেম আপনাদের আমরা তুলে ধরব। সেই মিটিংয়ে পিডাব্লিউডির 3 জন ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিএইচির ইঞ্জিনিয়ার, আপনার জেলা পরিষদের সিইও, টাউনের কান্ট্রি প্ল্যানিং অফিসার, ওনারা সবাই মেম্বার ছিলেন। জেলা পরিষদ সিইও ছিলেন সেক্রেটারি। তো সেখানে মিটিংয়ে আমাদেরকে অ্যাপ্রুভেল দেওয়া হয় যে আমরা এই জিনিসগুলো ক্রয় করার জন্য। তারপর
আমাদের এক্সিকিউটিভ অফিসার আমাদের জেলাধিপতির কাছে চিঠি লিখে জানান যে অ্যাজ পার ইউর ডিরেকশন ইউ আর দ্য চেয়ারম্যান অফ দ্য সেই কমিটি, আপনি আমাদেরকে অ্যাপ্রুভেল দিন কমিটি ফর্ম করার জন্য। উনি কমিটি ফর্ম করার জন্য অর্ডার করেন। অর্ডার করার পর আমাদের কমিটি ফর্ম করে আবার ওনাকে কাছে পাঠানো হয়, উনি অ্যাপ্রুভ জানান। অ্যাপ্রুভ জানানোর পর সেখান থেকে আমাদের টেন্ডার কল করা হয়। সেই টেন্ডার কল করার মাধ্যমে আপনারা বলেছেন টেন্ডার কল না করে আমরা নাকি এখানে টাকা 900 করে নিয়েছি। তাহির খান, হুইজ তাহির খান, ওরা বারবার বলেছেন। আমরা টেন্ডার যখন দেওয়া হয় তখন টেন্ডারের মাধ্যমে 3টা টেন্ডার ড্রপ করা হয়। একটা হলো তাপারিয়া মেশিন টুলস, ওনার এটার প্রপার্টার হলেন গিয়ে সেই তাহির খান। 2 নম্বর টেন্ডার পরে ওনার জিএসটি নাম্বার সব কিছু আছে, এখানে আপনারা দেখবেন, মেসার স্টার এন্টারপ্রাইজ। 3 নম্বর আসে ম্যান ক্লিনিং ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড। এখান থেকে আমাদের সিএস বানানো হয়। সিএস থেকে তাহির খান, উনি সবচেয়ে লোয়েস্ট রেট থাকে, সেখানে ওনাকে বরাদ দেওয়া হয়। বরাদ দেওয়ার পর ওনার পেমেন্ট ওনাকে করা হয়। অ্যাডভান্সমেন্ট করতে ওনাদেরকে জিনিস দেওয়ার জন্য এটা সরকারি গাইডলাইনই আছে, ওনাদেরকে পেমেন্ট করা হয়। কিন্তু সব কিছু না জেনে, না বুঝে, না তথ্য নিয়ে ওনারা আমাদের উপর স্বচ্ছ ভারতের আন্ডারে আপনাদেরকে টাকা 900, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমি এটা সম্পূর্ণভাবে নিন্দা জানাই। ওনাদের 2 নম্বর পয়েন্ট ছিল কালেকশন অফ ফান্ড। আপনারা দেখলে আশ্চর্য হবেন, ওনারা বলছেন নাকি আমরা 2বারের মেলা 1টা টাকাও আমরা জমা করিনি। প্রথমবারের মেলা সেক্রেটারি আমি ছিলাম, দ্বিতীয়বারের মেলা সেক্রেটারি আমি ছিলাম। বিগত 13/1/2020 ইংরেজিতে আমরা 9,62,805 টাকা আমরা মেলার ফান্ডে জমা করি। এই আছে এটা রসিদ, ইউনিয়ন ব্যাংক, ইউবিআই ব্যাংক। ওনাদের সময় যখন মেলা করতেন, আমার কাছে কংগ্রেস আমলের মেলারও এক্সপেন্ডিচার লিস্ট আছে। ওনারা মৃণালকান্তি দাস মেলা করেছিলেন প্রায় 54 দিন, কিন্তু পুরসভায় জমা দিয়েছিলেন 28 দিনের হিসাব। তো ওনারা 28 দিনে মেলা করেছেন। ওনারা জমা দিয়েছেন, জনগণ বলবে কতদিন মেলা হয়েছিল, ওনারা জমা দিয়ে 4 লক্ষ টাকা। আমরা 9,62,805 টাকা জমা দিয়েছি। উপপূর্ববর্তী পার্থরাজ দাস যখন আরেকবার সেক্রেটারি ছিলেন, উনি ইনচার্জ দিয়েছিলেন বিশাই দাসকে। তখনও মেলা 40-42 দিন হয়েছিল, জমা করেছে মাত্র 3 লক্ষ টাকা। 900 কোথায় হয়েছে? আমরা দিয়েছি 9,62,805 টাকা 32 দিন মেলা করে, আর ওনারা মেলা করে জমা দিয়ে 3 লাখ আর 4 লাখ টাকা। এটা পৌরসভার ডকুমেন্ট অনুযায়ী। তো 900 কোথায় হয়েছে? আমিও কংগ্রেসে ছিলাম, আমি জানি কংগ্রেসের মেলা সেক্রেটারি কীভাবে ঠিক করা হয়, বিধায়কের কী ভূমিকা থাকে আমার সব জানা আছে। তার পকেটে পয়সা পুরা হয় সেটাও আমি জানি। আমি কংগ্রেস থেকেই বিজেপিতে এসেছি। তো আমাদের কার্যকালে আমরা 9,62,805 টাকা আমরা জমা দিয়েছি। প্রাক্তন উপপূর্ববর্তী এবং আমাদের বিধায়ক বলেছেন ওনারা হিসাব নিকাশ কিছুই জানেন না। পরবর্তীতে ওই টাকা থেকে পাবলিক স্কুল কর্তৃপক্ষকে চেক নেওয়ার মাধ্যমে 30,000 টাকা ডোনেশন দেওয়া হয়। এটা প্রত্যেক বছর দেওয়া হয়, মাঠের ডোনেশন বাবদ 30,000 টাকা দেওয়া হয়। পরবর্তীতে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী করিমগঞ্জ না পুরো আসামেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অ্যান্ড ওয়ার্ড কমিশনারদের রিমুনারেশন দেওয়া হয়ে থাকে। তো আমাদের যারা কমিশনাররা ছিল, বিজেপি হোক কংগ্রেস হোক, সবারই রিমুনারেশন প্রায় 22 মাসের বাকি ছিল, বকেয়া ছিল। বোর্ড ফান্ডের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো আমরা চেয়ারম্যানের রুমে কমিশনারদেরকে নিয়ে বৈঠকে বসা হয়, বসার পর ডিসিশন হয় ওই টাকা থেকে কমিশনারদের রিমুনারেশন বকেয়া ছিল 22 মাসের মধ্যে 6 মাসের রিমুনারেশন দেওয়ার জন্য। আমার ভাবতে অবাক লাগে যে ওনারা নিজে রেভিনিউ স্টাফের উপর দস্তখত দিয়ে 30,000 টাকা করে নিয়েছেন, এবং যে আমার প্রতি টাকা 900 অভিযোগ করেছেন শ্রী পার্থসারথী দাস, উনি 42,000 টাকা এখান থেকে গ্রহণ করেছেন। এবং ওনার চেয়ারম্যান এই পার্থসারথী দাস, হ্যাঁ, এবং প্রাক্তন চেয়ারম্যান 60,000 টাকা গ্রহণ করেছেন। এখানে ওনার দস্তখত আছে, শিকার সূত্রধর 60,000 টাকা। কিন্তু ওনারা বলছেন যে আমরা কোনো টাকা পাইনি। আমরা অভিযোগ তো আমাদের উপর উঠেছে, আমরা চাই তদন্ত হতে, আমরা ডিসি মেমোরেন্ডাম দেবো, তদন্ত হোক। বিগত মেলারও তদন্ত হোক, এই মেলারও তদন্ত। একই মাঠ, একই মেলা, একই মেলার কোম্পানি। ওনারা দেন 3 লাখ টাকা জমা, আমরা দিই 9,62,805 টাকা জমা। কে চুরি করলো? আমি হয়তো ওদেরকে বাদ দিইনি, আমি বিধায়ককে কোনো টাকা দিইনি। ওনার তো কাজই এটা, খুচরা ওঠানো। ওনার বিরুদ্ধে ওনার হাতে যদি টাকা পৌঁছে দিতাম, তো হয়তো ওনার যদি ব্যক্তিগত টাকা দরকার আমাকে বলুন, আমি দেবো টাকা।
মিডিয়ার মাধ্যমে 2 বছর পরে এইসব তথ্য নিয়ে মিথ্যা অপবাদ ওঠানো ওনার সাজে না। উনি 3বারের বিধায়ক। তারপর ওনারা বলেছেন প্রজেক্ট জ্যোতি লাইট নিয়ে। আমার খুব ভাবতে অবাক লাগে, আজকে থেকে 18 সন্তবাজার ডেভেলপমেন্ট কমিটি থেকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয় আমাদের এক্সিকিউটিভ আধিকারিককে। ওনার ভাই নাকি সন্তবাজারে মুরগির ব্যবসা গোডাউন বানিয়ে ওখান থেকে মাসে মাসে ওনার দোহাই দিয়ে 3000 টাকা করে মাসে মাসে গুনছে। সেটার উপরে আমাদের এক্সিকিউটিভ অফিসার এনকোয়ারি দাবি করেছে এবং এনকোয়ারির উপরে এফআইআর করবার কথা দিয়েছিলেন মিডিয়াকে। তো সেই জন্যে এই মুডটা ঘুরিয়ে দেওয়ার জন্যে আজকে আমাদের উপরে এই লাঞ্ছনার কথা উনি বলছেন। আরেকটা তথ্য আমরা তুলে ধরছি। সন্তবাজারের জেনারেটর, আসলে ভাবতে খারাপ লাগে কে টাকা লুটছে। সন্তবাজারের জেনারেটর বাবদ ওনাকে বরাদ দেওয়া হয় তখন পৌরসভার পৌরপতি সে দেবশ্রী ভট্টাচার্য মহাশয়, তখন 50,000 টাকা ওনার ডোনেশন বানিয়েছিল। পরবর্তীতে সেটা কমে 10,000 টাকা হয়ে যায়। কী করে হলো সেটা আমরা জানি না। নিয়মে একটা গভর্নমেন্ট বডির রেভিনিউ বাড়ে আর ওনার কমে যায়। সবচেয়ে বড় কথা হলো গিয়ে এটার মধ্যে দুর্নীতি কোন জায়গায় হচ্ছে। আজকে 50,000 টাকা যে জায়গায় 50,000 টাকা করে জমা দেওয়ার কথা, এই জায়গায় 10,000 টাকা জমা দেওয়া হয়, তো দুর্নীতিটা কোথায় হচ্ছে? কে লুটোপুটে খাচ্ছে পৌরসভাকে বিগত দিন থেকে? আজকে আমরা সাংবাদিক মাধ্যমে বন্ধুর মাধ্যমে জানাতে চাই, ওনার পায়ের যেহেতু নতুন ডিলিমিটেশন হয়েছে, ওনার পায়ের তলে মাটি সরে গেছে। উনি দেখেছেন যে 18, 19, 20 এক হয়ে যাবে, 22 নম্বর ওয়ার্ডে ওনার জিতা মুশকিল হয়ে যাবে। সন্তরবাজারে ওনার যে বিধায়ক কর্তৃক শক্তি নিয়ে উনি যে এতদিন যে অত্যাচার অনাচার করেছিলেন মানুষের উপর, মানুষ ক্ষুব্ধ হয়ে ওনাদেরকে এখন দূরে সরিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে মুডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের বিদায়ী পৌরসভার পৌরনেত্রী আমার উপরে লাঞ্ছনা। এবং আমি সত্য কথা বলতে চাই, আমি নিজে এবং আমার পৌর সভানেত্রী আমরা দাবি করছি ডিসি মহোদয়ের কাছে এনকোয়ারি হোক, সত্যটা বেরিয়ে আসুক, কোথায় চুরি হয়েছে কোথায় হয়নি টোটাল এনকোয়ারি হোক। আমরা আমাদের দলের নেতৃবৃন্দের কাছে বলেছি যে আমরা এনকোয়ারি চাই, আমাদের ভিতরে কোনো অসুবিধা নেই, আমরা এনকোয়ারি চাই, এনকোয়ারি হোক, হলে সত্যিটা বেরিয়ে আসবে এবং জনগণ সত্যিটা জানতে পারবে। ধন্যবাদ আপনার সবাই। মিথ্যাবাদী হলে এই ধরনের একটা অভিযোগ আনতে পারে যে বিজেপি কার্যকালে যে মেলা হয়েছিল তার কোনো হিসাব তারা দেন না। যে হিসাবের টাকা থেকে তিনি নিজে রেভিনিউ স্ট্যাম্পে দস্তখত দিয়ে টাকা নিয়েছেন, চেয়ারম্যান নিয়েছেন, যিনি আগে চেয়ারম্যান ছিলেন ঠিক আছে, তিনিও নিয়েছেন। মানে তারা মানে বেমালুম ভুলে গেল যে এই মেলার টাকা যেটা যীশুকৃষ্ণ রায় মেলার সেক্রেটারি হিসাবে টাকা জমা দিয়েছিলেন, এটার থেকে আমরা টাকা নিয়েছি। অর্থাৎ হজম হওয়ার পর কংগ্রেসীরা সম্পূর্ণ ভুলে যায়। আজকে যে জেনারেটর কথাটা তিনি উল্লেখ করেছেন, আমি নিজে জানি এটা, যে জেনারেটরের প্রথমবার হলো 50,000, এর পরের বার জেনারেটরের অ্যানুয়াল ডোনেশন হলো 51,000, তারপরে 10,000 হয়ে গেছে। আর এই জেনারেটরের বকেয়া এটা ওই পার্থসারথীর ভাই নামে এই জেনারেটর সন্তরবাজারে বসেছে। আজ পর্যন্ত তারা ডিফল্টার, কিস্তি মানি তারা দেয় নাই, লক্ষাধিক টাকা পৌরসভা পায় তাদের কাছে। বাকি মিউনিসিপ্যালিটির সন্তরবাজারে যে মাল্টি স্টোরি কমপ্লেক্স যেটা আছে, এটাতে কার কতটা রুম আছে আমাদের জানা, খেয়ে এটাতে বাড়া নেই। আর শুনেছেন তো আপনারা, মিউনিসিপ্যালিটির বাজার তার নিজের ভাই পার্থসারথীর ভাই আরেকজনকে ঘর বানানোর সুযোগ দিয়েছে, আর সে বানিয়ে সেখানে মুরগি রাখে এবং সেখান থেকে সে মাসুড়া বাড়া পায় 3,000 টাকা। মিডিয়া এসেছে, তাদের ক্ষমতা থাকলে ওই যেটা মিডিয়া এসেছে 3,000 টাকা করে জিঙ্কু
মুরগির ঘরের ভাড়া নেয়, ওটা অস্বীকার কেন করলো না তারা? এখন পর্যন্ত তো করে নেই। এটা তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে তদন্ত করেছেন, আমরা মিডিয়ায় দেখেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফআইআর করবেন এটা তিনি বলেছেন, তাও দেখলাম টিভিতে। তারা অপ্রাসঙ্গিক কিছু কথা বলে যে বিজেপি মিউনিসিপ্যালিটি ডিলিমিটেশন করেছে। আমি তো মানে আসামে আরও বিভিন্ন শহর আছে, কোনো শহর থেকে তো মানে অন্তত করিমগঞ্জের কংগ্রেসের মতো কেউ বলে নাই যে বিজেপি ডিলিমিটেশন করেছে। আসামের 80টার উপরে মিউনিসিপ্যালিটি আছে, 90-এর কিনারে হবে মিউনিসিপ্যালিটি আছে, 90টার মতো আছে। ধরে নিতে পারেন প্রায় সবটি ডিলিমিটেশন হয়েছে। করিমগঞ্জ এখানে আমাদের করিমগঞ্জ জেলায় যে 3টি পৌরসভা আছে, 3টি ডিলিমিটেশন হয়েছে। বদরপুর হয়েছে, রামকৃষ্ণনগর হয়েছে, একবার রামকৃষ্ণ ঘোষণার পরে আবার ডিলিমিটেশন হয়েছে, ওয়ার্ড বাড়ানো হয়েছে। বদরপুর বেড়েছে, করিমগঞ্জ বিজেপি করেছে। এই ডিলিমিটেশন কোনো রাজনৈতিক দলের সহযোগিতা করতে পারে না। কেন্দ্র সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ মন্ত্রণালয়ের অন্তর্গত আত্মনির্ভর ভারত প্যাকেজের অধীনে করিমগঞ্জ জেলার একক বা আত্মসহায়ক গোষ্ঠীগুলির মাধ্যমে চলতে থাকা অসংগঠিত এবং অনবস্থিত ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটগুলিকে গতি প্রদান করে আধুনিক পদ্ধতিতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে মঙ্গলবার করিমগঞ্জে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। जो रिसोर्स पर्सन आए हैं हमारे GMDICC, DDL नाबार्ड और गुवाहाटीपुरा मैनेजर फूड टेक्नोलॉजी and her team and our respective SHG members and our chairman Jila Parishad. I welcome you all to this awareness cum registration program. जैसा कि आपको बताया कि ये फूड प्रोसेसिंग इंडस्ट्रीज प्रमोट करने के लिए हमारे मिनिस्ट्री ऑफ फूड प्रोसेसिंग इंडस्ट्रीज का एक प्रोग्राम है। एट प्रेजेंट ओनली 16 SHGs आर टेकिंग बेनिफिट्स फ्रॉम दिस प्रोग्राम। सो Karimganj district has lot of potential. We have more than 7,000 to 8,000 SHGs, and what I have discussed with them that our target is more than 100. So I will request all the SHGs to take benefit of this scheme, and they will give you details about how to take capital subsidies, how to take seed, how to give a initial आपका शुरुआत का पैसा कैसे लेना है, कैपिटल सब्सिडी कैसे लेना है। और आपको मैं ये भी इनसे रिक्वेस्ट करूंगा कि बता सकें कि बाकी जिलों में क्या क्या काम हो रहा है, क्योंकि सिलचर में बताते हैं पाइनएप्पल हो रहा है और अलग अलग जिलों में अलग अलग तरह से काम हो रहा है। सो आप लोगों को जानकारी हो जाएगी कि हम ये भी कर सकते हैं, ऐसा भी हो सकता है, एंड वेरियस काइंड ऑफ इंफॉर्मेशन इज विल बी प्रोवाइडेड। और आई होप दैट with this program we'll get more new productive organization, more food processor organization will be formed, and with this the income of our SHGs and the employability of our SHGs will increase in near future. And I hope that if you have any doubts, आपका कोई भी कुछ पूछना है, कुछ बताना है, कुछ डिस्कशन है कि हम ये कर सकते हैं क्या, ये बैंक्स में ये प्रॉब्लम होता है, हमारा डिस्बर्समेंट में ये इशू है, हमें मार्केटिंग करने में प्रॉब्लम है, हमारा बाई प्रोडक्ट ऐसे बताया कि बाई प्रोडक्ट से हम ये सब कर, अरिका नेट का एक जो पीपल्स कप होता है हमको पता नहीं है कैसे होता है, और रॉ मटेरियल कैसे लाना है, कैसे स्टोर करना है, फूड प्रोसेसिंग होता क्या है, यहाँ पे कौन से ऑलरेडी एग्जिस्टिंग फूड प्रोसेसिंग इंडस्ट्रीज हैं, इन सब का एक अच्छा एक ओरिएंटेशन होगा। दिस इज अ लॉन्ग प्रोग्राम। आई विश यू ऑल द बेस्ट, एंड आई request everybody to take full benefit from this program. हमारा जो नोडल डिपार्टमेंट एजेंसी है असम इंडस्ट्रियल डेवलपमेंट कॉर्पोरेशन, और हम ये इसके द्वारा किया गया एक स्कीम है गवर्नमेंट ऑफ इंडिया का। इस स्कीम का डिटेल में तो अब एक सेशन चल रहा है, उसमें हमारा
मैनेजर फूड एंड टेक्नोलॉजी AIDC गुवाहाटी से आए हुए हैं, वो आपको डिटेल में बता देगा स्कीम के बारे में। लेकिन मैं एक चीज़ बताना चाहता हूँ, इंडिया में खासकर हमारा नॉर्थ ईस्टर्न इंडिया में हमारा फूड प्रोसेसिंग इंडस्ट्री का अभी स्कोप मतलब अभी बहुत इन्फेंट स्टेज में है, अभी शुरुआत ही हुआ है, हमारा कुछ जगह पर शुरुआत ही हुआ है। तो फूड प्रोसेसिंग के लिए हमारे पास बहुत पोटेंशियल है। जैसे कि आपका जो लोईपाड़ ब्लॉक में आप लोग पाइनएप्पल उगा रहा है, पाइनएप्पल के लिए आप लोग स्क्वाश बना सकता है, जैम बना सकता है। यहाँ पर हमारा बड़ाक वैली में बहुत सारा फ्रूट्स है, उसका हम फूड प्रोसेसिंग कर सकता है। फूड प्रोसेसिंग में दो तरीके का होता है, प्राइमरी प्रोडक्शन होता है, एक सेकेंडरी होता है। प्राइमरी प्रोडक्शन में भी हम बहुत कुछ हमारे एग्रीकल्चर प्रोडक्ट के साथ फूड प्रोसेसिंग का बहुत चीज़ कर सकता है, क्योंकि ज़्यादातर हमारा किसान भाइयों और हमारे जो SIC के दीदी लोग जो हमारे प्रोडक्ट है उसको मार्केटिंग का बहुत प्रॉब्लम फेस करता है, क्योंकि हम उसको वैल्यू एडिशन नहीं करता। अगर वैल्यू एडिशन करता, पैकेजिंग, ग्रेडिंग और उसके बाद हम उसको प्रोसेसिंग करता तो हमारे पास मार्केट है। जैसे एक चीज़ मैं एग्जांपल देना चाहता हूँ, जैसा हम हमारे यहाँ पर जो डायरी फार्मिंग है वो लोग बोल रहे हैं हमारा डायरी का मार्केटिंग नहीं है, लेकिन ये देखो उसको टेट्रा पैकिंग कर गुजरात से अमूल का यहाँ तक पहुँच सकता है, तो हमारा यहाँ से गुजरात तक क्यों नहीं पहुँच सकता फूड प्रोसेसिंग करके। तो ये फूड प्रोसेसिंग का हमारा बहुत शुरुआत ही हुआ है। फर्मेलाइजेशन और माइक्रो फूड प्रसेसिंग एंटरप्राइजेर मध्य शुधु যাদের ইনফর্মাল এবং আনরেজিস্টার্ড ইউনিট আছে তারাই এই সুযোগের সুব্যবহার করতে পারবেন। সহযোগিতা করছে আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন। এই সজাগতার শিবিরের যে স্কিমটা, এই স্কিমটার নাম হচ্ছে PMFME। PMFME পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ। ভারতবর্ষের মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং একটা সমীক্ষায় দেখা গেছে যে সারা দেশে প্রায় নিয়ারলি 25 লাখ মাইক্রো আনঅর্গানাইজড ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ আছে, যার মধ্যে বেশিরভাগই মাইক্রো এন্টারপ্রাইজ। এর মধ্যে 66%ই আমাদের গ্রামাঞ্চলে অবস্থিত এবং এরা সবাই ইনফর্মাল এবং আনরেজিস্টার্ড, এবং এদেরকে আমরা ফর্মালাইজ করার জন্য এই স্কিমটা নিয়ে আসা হয়েছে। এটা একটা সেন্ট্রাল স্পন্সর স্কিম, আত্মনির্ভর ভারতের অন্তর্গত। এই স্কিমে ইনফর্মাল এবং আনরেজিস্টার্ড ইউনিটগুলো কী কী প্রবলেম ফেস করছে, প্রথমেই হচ্ছে ওদের দক্ষ কারিগরির অভাব, যার জন্য নতুন ইনোভেশন কিছু নেই। তারপর প্রোডাকশন এবং প্যাকেজিংয়ের জন্য যে টেকনোলজি লাগে, মডার্ন টেকনোলজি নেই, মেশিনারি নেই। তারপরে ফুড সেফটি কন্ট্রোল সিস্টেম বা গুড হাইজেনিক প্রোডাক্ট ওরা বানাতে পারছে না, যার জন্য ওরা অর্গানাইজ সেক্টরের ইন্ডাস্ট্রিদের সাথে কম্পিটিশন করতে পারছে না। ওই আনঅর্গানাইজ যারা আছে ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, যারা ছোটোখাটো ইন্ডাস্ট্রি করছে, ঘরে বসে বসে করছে, তাদের আরেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট, পুঁজির অভাব। পুঁজি থাকলেও খুব কম পুঁজিতে করছে ওরা। এই জন্য ওদের ফর্মালাইজ করার জন্য এই স্কিমটা নিয়ে আসা হয়েছে, এবং এই স্কিমের ওরা কী কী ফ্যাসিলিটি পাবে এগুলো তো বিস্তারিত আমাদের AIDC-তে আগত আধিকারিকরাই বলবেন। আমি শুধু বলছি ওদের টেকনিক্যাল স্কিল ট্রেনিং পাবে, এন্টারপ্রেনারশিপের উপর ডেভেলপ করবে, মার্কেট সাপোর্ট পাবে, ক্রেডিট ফ্যাসিলিটি পাবে এবং আরও অন্য কিছু পাবে। যেমন আমাদের শ্রী সিদ্ধার্থ মহোদয়, শ্রী Nimula Chakraborty madam present here, and other respected friends and others. Actually today we are very happy that the Honorable Deputy Prime Minister sir has given sufficient time for the same. So that is for Prime Minister
Prime Minister formulation of the micro food processing enterprise scheme under the Atmanirbhar Nari Abhijan with the aim to enhance the competitiveness of existing individual micro enterprises in the unorganized segment of the food processing industry. So actually today we like to welcome our honorable DC sir. We like to welcome in the dais our honorable JP President Madam, actually guest from Guwahati, Srimati Manisha Chaudhary, Manager.